দেশে একদিনে সর্বোচ্চ ৬৬৫ জনের দেহে করোনা শনাক্ত, আরও ২ জন সহ মৃতের সংখ্যা ১৭৭। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,০৬৩। ন্যূনতম সুরক্ষা সামগ্রী নিয়ে করোনা যুদ্ধে পুলিশ বাহিনী, বাড়ছে সংক্রমণ, আক্রান্ত ছাড়ালো ৮৫০। চট্টগ্রামে ট্রাফিক পুলিশের ৩০০ সদস্য কোয়ারেন্টাইনে। স্বাস্থ্যবিধি মানার শর্তে পর্যায়ক্রমে খুলছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা। জীবন জীবিকার প্রয়োজনে সিদ্ধান্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা সংকটেও অর্থনৈতিক সক্ষমতায় নবম অবস্থানে বাংলাদেশ। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে প্রভাব পড়ার শঙ্কা, সুশাসন নিশ্চিতের তাগিদ। এবং নাইকো মামলায় জয় লাভে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার আশা। ট্যাংরাটিলায় পরিবেশগত ক্ষয়ক্ষতির জরিমানাও দাবি করবে বাংলাদেশ। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। দেশে একদিনে সর্বোচ্চ ৬৬৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন ৫,৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯,৪৫৫ জনে। তার বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,০৬৩ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২ জন। এপ্রিল পেরিয়ে মে মাসের শুরুতেও গোটা বিশ্বের মতো স্থবির বাংলাদেশও। কিন্তু দিনকে দিন ঘরের বাইরে মানুষের আনাগোনা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় ৫,৩৬৮ জনের নমুনা পরীক্ষায় দেশে রোগী শনাক্ত হলেন ৬৬৫ জন। তবে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন অনেকে। এদিন বিভাগীয় হাসপাতাল থেকে ছাড়া পাওয়া সুস্থ ব্যক্তির সংখ্যা জানানো হয়। ঢাকা সিটির মধ্যে যেগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালগুলি থেকে ছাড়া পেয়েছেন ৬২৪ জন এবং বিভাগের থেকে ছাড়া হয়েছে ৪৩৯ জনকে। আমি যদি প্রত্যেকটাকে ডিভিশন অনুযায়ী আলাদা করে বলি, তাহলে আমাদের ঢাকা ডিভিশনের মেট্রোপলিটন হাসপাতাল বাদে ঢাকা ডিভিশনের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭২ জন, চট্টগ্রাম ডিভিশন হসপিটাল থেকে ছাড়া পেয়েছে ৭২ জন, রাজশাহী থেকে ২ জন, খুলনা থেকে ৬ জন, বরিশাল ডিভিশন থেকে ২৯ জন, সিলেট থেকে ২ জন, ময়মনসিংহ ডিভিশনের ৩১ জন এবং রংপুর ডিভিশনের হসপিটালগুলি থেকে ২৫ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। রোববার নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় যে ২ জন মারা গেছেন, দুজনই ঢাকার বাইরের মানুষ। ২৪ ঘন্টায় তারা দুজনই ঢাকার বাইরে এবং তাদের বয়স, একজন শিশু এবং কিশোরের মাঝামাঝি বয়সের, আসলে ১১ থেকে ২০ বছর বয়সের একজন এবং ৬০ একজন রংপুরের এবং একজন নারায়ণগঞ্জের। এবং এ পর্যন্ত এটাই আমাদের এতদিনকার মধ্যে আজকেই সর্বাধিক ২৪ ঘন্টা শনাক্ত হয়েছে ৬৬৫ জন এবং এ পর্যন্ত শনাক্ত হলো ৯,৪৫৫ জন। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় না রাখলে পরিস্থিতি অবনতি হবার শঙ্কার আভাস দেয় অধিদপ্তর। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এখন থেকে আইইডিসিআর করোনার নমুনা সংগ্রহ করবে না, নমুনা সংগ্রহ করবে অধিদপ্তর। ১৫,৫০৮। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করেছেন সহকর্মী মাহমুদ রাকিব। করোনা পরিস্থিতির আজকের বিশ্লেষণে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চেষ্টা করব গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় কী পরিমাণ আক্রান্ত হয়েছে কিংবা কী পরিমাণ মৃত্যুবরণ করেছে সে বিষয়ে একটু বিস্তারিত বিশ্লেষণ করবার জন্য আমরা চেষ্টা করব। আমরা শুরুতেই দেখব গত ২৪ ঘন্টায় বাংলাদেশে মোট আক্রান্তের যে চিত্র সেটি। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৩৬৮ জন এবং রেকর্ড সংখ্যক ৬৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটা কিন্তু বাংলাদেশে আজকেই প্রথম। এত বেশি করোনা কিন্তু আক্রান্ত এর আগে বাংলাদেশে ২৪ ঘন্টায় হয়নি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯,৪৫৫ জনে এবং গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ২ জন মারা গিয়েছেন করোনায়, তাদের মধ্যে একজন রংপুরে এবং একজন নারায়ণগঞ্জে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৭৭ জনে এবং এ নিয়ে মোট সুস্থ হলেন গত ২৪ ঘন্টা সহ এই যে মোট ৫৭তম দিনে এসে ১,০৬৩ জন
করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন। একটু জানিয়ে রাখতে চাই, এটি কিন্তু গতকালও ছিল 177 জন, আজকে এত বেড়ে গেল। আসলে এতদিন শুধুমাত্র যারা IEDCR এর মাধ্যমেই সুস্থ হতেন কিংবা যারা চিকিৎসা নিতেন তাদেরটা জানানো হতো। আজ কিন্তু দেশে যত হাসপাতাল রয়েছে ঢাকার বাইরে সবগুলো মিলিয়ে কিন্তু 1063 জন হয়েছেন। আমরা একটু জানবো এবার রেখাচিত্রের মাধ্যমে যে আক্রান্তর চিত্র সেটি দেখব, যেটি 8 মার্চ ছিল একদমই শুরুর দিকে কিন্তু শূন্য ছিল, সেটি বাড়তে বাড়তে কিন্তু পুরো মার্চ মাসে কিন্তু একই ধাপে খুব কম সংখ্যক আক্রান্ত ছিল, সেটি কিন্তু এপ্রিলে এসে উপরে উঠতে উঠতে এখন কিন্তু আজকে এসে 9455 গিয়ে দাঁড়িয়েছে। এরপরের যে বিষয়টা আমরা একটু জানবার চেষ্টা করবো যে গত 7 দিনে দেশে যে আক্রান্ত হয়েছে সেটির আমরা একটু চিত্র জানবার চেষ্টা করব। আমরা যদি একটু দেখি যে আজকে যেখানে মোট 3 মেতে গিয়ে 665 জন আক্রান্ত হলেন, আবার 30 এপ্রিল ছিল এটি 564 জনে। আমরা একটু এখন জানবো যে পুরো বাংলাদেশের যে বিভাগ ভিত্তিক যে আক্রান্তের সংখ্যা সেটি আমরা একটু জানবার চেষ্টা করবো। 83.5% কিন্তু আক্রান্ত হয়েছে ঢাকায়, এবং এখানে কিন্তু মারা গিয়েছে এ পর্যন্ত ঢাকায় 150 জন। চট্টগ্রামে কিন্তু শনাক্ত হয়েছে এ পর্যন্ত প্রায় 4.5%, এবং সেখানে মারা গিয়েছে কিন্তু এ পর্যন্ত 10 জন। চট্টগ্রামের পরে কিন্তু রয়েছে ময়মনসিংহ, সেখানে 3.50% আক্রান্তের হার রয়েছে, সেখানে মারা গিয়েছে 5 জন। এবং প্রথমবারের মতো কিন্তু আজকে মারা গেল রংপুরে 1 জন, খুলনায় 1.91%, সিলেটে 1.71%, বরিশালে 1.60, এবং সর্বনিম্ন রাজশাহীতে 1.46%। এই যে করোনা আক্রান্ত এটি কমানো কিংবা মারা যাওয়া বন্ধ করতে হলে কিন্তু সচেতনতার কোনো বিকল্প নেই। তো এই ছিল আমার কাছে আজকের মতো বিশ্লেষণে। ন্যূনতম সুরক্ষা সামগ্রী নিয়েই করোনা যুদ্ধে সামনের সারিতে পুলিশ বাহিনী। লকডাউন নিশ্চিত করা, ত্রাণ বিতরণ সহ এই দুর্যোগের নানা কাজে পুলিশকে পাশে পাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু করোনার ভয়াল থাবা তাদেরও গ্রাস করছে। এখনো পর্যন্ত সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 850-রও বেশি পুলিশ সদস্য। এর মধ্যে ঢাকাতেই 450 জন। বিশেষজ্ঞরা বলছেন দেশের স্বার্থেই সুরক্ষিত করতে হবে তাদের। করোনাকালের 2 মাস অতিক্রম করছে বাংলাদেশ। সংকটকালীন সময়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মতোই সামনের সারির যোদ্ধা পুলিশ সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, ক্ষুধার্তের বাড়িতে খাদ্য সরবরাহ, মৃতদেহ দাফন সহ নানা কাজে বন্ধুর ভূমিকায় তারা। কিন্তু কতটুকু সুরক্ষা নিশ্চিত হয়েছে তাদের? কেবল মাস্ক, কারো হয়তো মেলেনি হ্যান্ড গ্লাভস। এমন নাজুক অবস্থাতেই প্রতিদিন হাজার হাজার মানুষের সঙ্গে তাদের উঠা বসা। আচ্ছা, দায়িত্ব পালন করছেন, হাতে তো গ্লাভস নাই, ঝুঁকি হয়ে যাচ্ছে না? সরকারিভাবে দেওয়া হয় না আমাদের। পাশাপাশি কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যদের আবাসনের মান নিয়ে উঠেছে প্রশ্ন। নিম্নমানের হোটেল, একই রুমে একাধিক সদস্যদের রাখা সহ রয়েছে নানা অভিযোগ। মনে আছে এক একটা রুমে এক একজন রাখা যাচ্ছে, কিন্তু যখন বেশি চাপ পড়ে যায় তখন 2 জনও রাখতে হয়, কারণ ডাবল রুম আছে, কিন্তু ডাবল রুমে তো একসাথে কোয়ারেন্টাইনে রাখা যায় না। একটা ভালো মানের হোটেল হলে আপনার কোয়ারেন্টাইনে থাকা ভালো হতো না? ভালো হতো, কিন্তু হোটেল পাওয়া যায় না, কর্তৃপক্ষ বলে ব্যবস্থা করে পায় না। আইন শৃঙ্খলা বাহিনীর সুরক্ষায় অবহেলার সুযোগ নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন দেশের স্বার্থেই সুরক্ষিত করতে হবে পুলিশ সদস্যদের। তাদেরকে আপনি মাঠ পর্যায়ে কাজ করতে পাঠাচ্ছেন এবং পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে না। যে সমস্ত হোটেল কিংবা বিভিন্ন জায়গাতে রাখা হচ্ছে সেখানে যদি স্বাস্থ্যবিধিটা পর্যাপ্তভাবে মানা না হয় তাহলে পরে এই কথা বলা যায় যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। প্রথমত আমরা তাদেরকে সচেতন করছি, পাশাপাশি তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী তাদের কাছে পাঠানো হয়েছে এবং হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 5 পুলিশ সদস্য। এছাড়া সারা দেশে আক্রান্তের সংখ্যা 854 জন, যেখানে ডিএমপিতে আক্রান্ত হয়েছেন 449 জন। করোনার বিরুদ্ধে যুদ্ধটা যে সহসাই শেষ হচ্ছে না তারই প্রমাণ প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলা। এই অবস্থায় সম্মুখভাগের যোদ্ধা পুলিশ সদস্যদের নিরাপদ রাখতে না পারলে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার পাশাপাশি কঠিন হবে করোনা মোকাবেলা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে সুরক্ষা সামগ্রী ছাড়া দায়িত্ব পালনকালে 12 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশন ও কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ট্রাফিক পুলিশের অন্তত 300 জন সদস্যকে। পুলিশের মাঝে সংক্রমণ বাড়তে থাকায় নগরীর ট্রাফিক ব্যবস্থাও ভেঙে পড়েছে। সাক্ষর টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। নগরীর 5টি প্রবেশ পথের পাশাপাশি 30টি গুরুত্বপূর্ণ মোড় এবং শতাধিক পয়েন্টে প্রতি শিফটে দায়িত্ব পালন করে 400-র বেশি ট্রাফিক পুলিশ সদস্য। কিন্তু 8 জন ট্রাফিক পুলিশ সদস্য করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর আইসোলেশনে পাঠানো হয়েছে 250-র বেশি ট্রাফিক পুলিশকে। পুলিশের তথ্য অনুযায়ী
গত 2 সপ্তাহে দায়িত্ব পালন করতে গিয়ে 8 ট্রাফিক পুলিশের পাশাপাশি আরও 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যে কারণে 200-এর বেশি ট্রাফিক পুলিশকে নিয়ে লকডাউন করা হয়েছে ব্যারেক। ফলে প্রধান সড়কগুলোতে যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। কোয়ারেন্টাইনে রাখার ফলে বেশ কিছু সদস্য আমরা ডিউটিতে কম দিতে পারছি। তারপরও বাকি যারা সুস্থ বা নিরাপদ অবস্থানে আছে তারা অতিরিক্ত পরিশ্রম করে, অতিরিক্ত ডিউটি করে এটিকে সামাল দিচ্ছে। তবে নগরীর কিছু কিছু মোড়ে সেনা সদস্যদের সামাজিক দূরত্ব নিশ্চিতে যানবাহন নিয়ন্ত্রণে দেখা গেছে। আমরা চেষ্টা করছি গাড়িতে যাতে একজনের বেশি না থাকে কিংবা রিকশাতে একের অধিক বেশি না থাকলে আমরা তাদেরকে নামিয়ে দিচ্ছি এবং সামাজিক দূরত্বটা নিশ্চিত করার চেষ্টা করছি। এদিকে পুলিশের মধ্যে করোনা আক্রান্তর হার ক্রমশ বাড়লেও নেই তেমন সুরক্ষা সামগ্রী। তবে বয়স্ক সদস্যদের দায়িত্ব পালন থেকে বিরত রেখে সীমিত করা হয়েছে কর্মপরিধি। আমাদের ফোর্সগুলা বিভিন্ন জায়গায় আমরা ক্লাস্টার করে করে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি, যেমন কিছু কমিউনিটি সেন্টার বা অন্যান্য জায়গায় আমরা ফোর্সগুলোকে স্থানান্তর করছি। ব্যারাকের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য ডিস্টেন্স ডেনসিটি কমিয়ে দিয়েছি। নগরীতে স্বাভাবিক সময়ে 2 লাখের বেশি যানবাহন চলাচল করে, কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ বিধিনিষেধ সত্ত্বেও অতিমাত্রায় যান চলাচল বন্ধ হয়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাস্থ্যবিধি মেনে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনার বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মনিটরিংয়ের জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জীবন জীবিকার প্রয়োজনে এমন সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, কোনো কারখানায় অধিক সংখ্যক শ্রমিক আক্রান্ত হলে সেটি বন্ধ করে দেয়া হবে। দেশে কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা বেড়ে এখন প্রায় ৯,৫০০-এর কাছাকাছি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। তা সত্ত্বেও জীবিকার তাগিদে পর্যায়ক্রমে তৈরি পোশাক সহ শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে বিজিএমইএ, বিকেএমইএর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জীবন ও জীবিকা উভয়ের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য সচিব। সিদ্ধান্ত হলো যে জীবন এবং জীবিকার মধ্যে একটা ব্যালান্স সিদ্ধান্ত হয়েছে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ কিছু শিল্প কলকারখানা ওপেন হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, শ্রমিকদের এক এলাকা থেকে অন্য এলাকায় না যাওয়া, তাদের যাতায়াত ও থাকা খাওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা সহ প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের পরিবহনটা যাতে সঠিক হয়, থাকার জায়গা, খাওয়ার জায়গা, এই বিষয়গুলোর উপরে জানি গুরুত্ব তারা দেয়। নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর এটাকে আলাদাভাবে দেখার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি এখান থেকে কেউ যাতে বাইরে না যায় এবং ভিতরে না ঢুকে। গার্মেন্টস ফ্যাক্টরির যারা মালিক তারা যেন টেস্ট ফ্যাসিলিটিও তৈরি করে দেন। এসব স্বাস্থ্যবিধি মনিটরিংয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং কমিটি সহ কারখানা প্রতি আলাদা কমিটি গঠন করা হবে। স্বাস্থ্য দিকটা মনিটর করার জন্য একটি কমিটি, আলাদা একটা কমিটি করা, একটা ফোকাল পয়েন্ট তৈরি করা এবং সাব কমিটি তৈরি করা বিভিন্ন জোনের জন্য, এবং প্রতিটা ফ্যাক্টরি লেভেলেও যাতে একটা করে ছোট মেডিকেল টিম থাকে। তারা এই পর্যায়ক্রমে ন্যাশনাল কমিটির কাছে রিপোর্ট করবে প্রতিনিয়ত। কোনো কারখানায় অধিক সংখ্যক শ্রমিক করোনায় আক্রান্ত হলে সেটি বন্ধ করে দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, প্রায় অর্ধেকে নেমে এসেছে টিকাদান কর্মসূচি। করোনা আতঙ্কে কেন্দ্রে যাচ্ছেন না অভিভাবকরা। দেরি হলেও কার্যকারিতা কমবে না বলছে স্বাস্থ্য বিভাগ। করোনা সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে নিরাপদে রয়েছে। এমনকি এগিয়ে আছে ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাতের চেয়েও। করোনা ভাইরাস মহামারীতে দ্য ইকোনমিস্ট করা ৬৬টি উদীয়মান অর্থনীতির তালিকায় অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নবম অবস্থানে আছে বাংলাদেশ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, কোভিড-19-এর ধাক্কা সামাল দিয়ে অর্থনৈতিক অবস্থান ধরে রাখতে হলে সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। করোনার মহামারীতে প্রায় 2 মাস ধরে লকডাউনে পুরো বিশ্ব। অর্থনৈতিক ঝুঁকির মুখে উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলো। এই ধারাবাহিকতায় বাংলাদেশেও বন্ধ কলকারখানা, সীমিত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, প্রায় স্থবির পুরো দেশের অর্থনৈতিক কার্যক্রম। এমন অবস্থায় সংকটে আশার সংকেত দিল লন্ডন ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট।
উদীয়মান অর্থনীতির দেশগুলোতে করোনা পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে ইকোনমিস্ট। প্রতিবেদনে অর্থনীতির 4টি দিক বিবেচনায় নিয়ে 66টি দেশের তালিকা করা হয়। তালিকায় বাংলাদেশের অবস্থান 9ম। জিডিপির শতাংশ হিসেবে সরকারি ঋণ, বৈদেশিক ঋণ, ঋণের সুদ এবং রিজার্ভ, এই 4টি বিষয় বিবেচনায় বেশ শক্তিশালী ধরা হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে। বলা হয়েছে করোনার সংকটের পরও তুলনামূলক নিরাপদ বাংলাদেশের অর্থনীতি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অন্য দেশের তুলনায় অবস্থান ভালো হলেও তা নিয়ে স্বস্তিতে থাকার সুযোগ নেই। কোভিড-19-এর ধাক্কা সামাল দিয়ে অর্থনৈতিক অবস্থান ধরে রাখতে হলে সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যান্য দেশের তুলনায় স্বস্তিতে থাকতে পারি, তবে এটাও ঠিক এই র্যাঙ্কিং নিয়ে ভালো হওয়ার কারণে খুব যে আমরা স্বস্তিতে থাকবো তা নয়, কারণ কোভিড-19-এর প্রভাবে কতদিন অর্থনৈতিক স্থবিরতা চলে সেটা অনিশ্চিত। আমাদের যে সীমিত সম্পদ সেটার অপচয় না করে সঠিক ব্যবহার করতে হবে। আমাদের রাজস্ব আহরণ পরিস্থিতির কথা আমি বলবো যে সেটা খুব ভালো অবস্থায় নাই। একই সাথে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে, সেটা ব্যাংকিং খাতের দুর্বলতা বলি অথবা সুশাসন প্রয়োগের ক্ষেত্রে বলি, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখেই আমাদের যে প্রণোদনা প্যাকেজটি আছে এটা আমরা কত ভালোভাবে ব্যবহার করতে পারবো সেটা নির্ভর করছে। ইকোনমিস্টের করা তালিকায় ভারতের ঠাঁই হয়েছে 18তম অবস্থানে, আর পাকিস্তান রয়েছে 43তম স্থানে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্লেষকরা বলছেন, করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে চাপ পড়বে দেশের অর্থনীতিতে। এ অবস্থায় সরকারের নেয়া উদ্যোগে সুশাসন নিশ্চিত না হলে ঝুঁকিতে পড়বে করোনা পরবর্তী অর্থনীতি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ফখরুল ইসলাম প্রায় 30 বছর ধরে রিকশা চালান রাজধানীতে। 20 বছর আগে এক পা হারানোয় আরেক পায়ের উপর ভর দিয়েই চলে তার 6 সদস্যের সংসার। করোনায় কাজ না থাকায় জীবন চালানোর প্রাণান্ত চেষ্টা তার। আমার 2 ছেলে একটা কারখানায় টুকটাক কাজ করতো, এডিও শুদ্ধ বন্ধ হয়ে গেছে, এখন সব দিয়ে আমার উপর। দেশে তার মতো দরিদ্র মানুষের সংখ্যা এখন প্রায় 4 কোটি। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে পিপিআরসি ও বিআইজিডি জানায়, করোনা মহামারীতে দিন আনে দিন খায় এমন প্রায় 70% মানুষের আয় বন্ধ হয়েছে। পরিবারের ব্যয়ভার বহনে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তকেও। 2টা ছেলে পড়াশোনা করে, মাসের 10 দিন যাওয়ার সাথে সাথে আমাদের বেতন শেষ। এখানে আমি যদি 1000 টাকার সদাই নেই, 200 টাকা আমার সেভ হবে। যারা মধ্যবিত্ত তাদের জন্য আমার মনে হয় সরকার সেভাবে চিন্তাই করতেছে না। অর্থনীতিবিদরা বলছেন, গেল 1 দশকে বিভিন্ন ক্ষেত্রে বেশ এগিয়েছে দেশ, তবে বেড়েছে আয় বৈষম্য, গড়ে ওঠেনি উপযুক্ত মানব সম্পদ ও কর্মসংস্থানের সুযোগ। তাই করোনার ধাক্কায় কিছুটা বেসামাল হতে পারে অর্থনীতি। সানেমের পক্ষ থেকে আমরা এক ধরনের একটা এস্টিমেশন করেছি। 2019 সালে যেখানে সরকারি হিসাবে দারিদ্র্যের হার ছিল 20.5 ভাগ, এই মুহূর্তে দারিদ্র্যের হার বেড়ে প্রায় 41 ভাগে দাঁড়াবে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় সরকারের নেয়া বিশেষ উদ্যোগগুলোতে সুশাসন নিশ্চিত করতে পারলে অনেকটাই সহজ হবে করোনা পরবর্তী অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার প্রবেশ মুখগুলোতে ভেঙে পড়েছে লকডাউন। নিষেধাজ্ঞা থাকলেও অবাধে রাজধানীতে প্রবেশ ও বের হচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন পয়েন্টে ছিল যানবাহনের দীর্ঘ সারি। বেশিরভাগ চেকপোস্টেই ছিল না পুলিশের উপস্থিতি। ওবায়দুল্লাহ মামুনকে সাথে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকায় অন্যান্য স্বাভাবিক দিনের মতোই চলছে বিভিন্ন যানবাহন, সিএনজি, অটোরিকশা কিংবা প্রাইভেট কার। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই যাত্রী নিয়ে লকডাউন এলাকা নারায়ণগঞ্জে ঢুকতে ও বের হতে পারছেন। ঢাকায় প্রবেশ কিংবা বের হওয়ার মুখেও প্রাইভেট কার, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলে করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। এদিন নারায়ণগঞ্জের সাইনবোর্ডে দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। কারণ হিসেবে লোকবল সংকটের কথা জানালেন এই পুলিশ কর্মকর্তা। এদিকে গাবতলী ও আব্দুল্লাপুরেও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ছিল ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ। গণমাধ্যমের ভুয়া পরিচয় দিয়েও রাজধানীতে প্রবেশের চেষ্টা করেন অনেকে। আমাদের কাছে এখন বর্তমানে কাগজপত্র নেই বা এটা অফিশিয়ালি ভাবে আছে। এখন তো যমুনা টিভির 2 নাম্বার স্টিকার লাগানো। না, এটা 2 নাম্বার না, তো 1 নাম্বার। আমরা তো কোনো সাহায্য পাই না, কিছু না। মনে করেন আমরা 1-1.5 মাস পয়সা রয়েছি, পয়সা থেকে অনেক বার করছি, তারপরে তো মাছ লইয়া আবার হিস্ট্রি চল লইয়া মনে করেন বাড়িছি। ঝুঁকি, কিন্তু বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে। বাধ্যবাধকতা কি? মানে জব
রাখার জন্য। অনেকাংশে দেখা গেছে আমরা এক জায়গা থেকে ফিরিয়ে দিচ্ছি, তারা সামান্য একটু হাইটে গিয়ে আবার বিকল্প পথে হেঁটে চলে যাচ্ছে। এদিকে শ্রম মন্ত্রণালয় নির্দেশিত ঢাকায় প্রবেশে পোশাক শ্রমিকদের পরিচয়পত্র যাচাই করার নিয়ম বেশিরভাগ স্থানেই মানা হয়নি। তোহা খান তামিম, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার খবর জানাতে ময়মনসিংহের দীঘারকান্দা বাইপাস সড়ক এলাকায় আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হারুন, ময়মনসিংহে এই মুহূর্তের লকডাউনের পরিস্থিতি যদি একটু বলি, সেটি হচ্ছে যে এখন একেবারেই ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। অর্থাৎ লকডাউন শুরুর দিকে যে কড়াকড়ি ছিল, মানুষের যে কিছু সতর্কতা বা সচেতনতা ছিল, আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের যে তৎপরতা ছিল, সবগুলোই এখন আসলে কমে গেছে। আমরা আজকে ময়মনসিংহের পরিস্থিতি যদি একটু বলি, যে শহরে, নগরে, রাস্তায়, বাজারে সব জায়গায় প্রচুর মানুষজনের উপস্থিতি। আমরা ময়মনসিংহ নগরীতে দেখেছি যে প্রচুর মানুষজন চলাচল করছে এবং প্রচুর রিক্সা, অটো রিক্সা চলাচল করছে। এবং আমরা যে জায়গাটিতে আছি এখন, এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড় দীঘারকান্দা এলাকায়। এখানে পুলিশের একটি চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্ট এলাকাতেও আমরা দেখছি যে প্রচুর মানুষজন, বিশেষ করে ব্যক্তিগত যানবাহন প্রচুর চলাচল করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যে সমস্ত যানবাহনকে তাদের সন্দেহ হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করে যারা সন্তোষজনক উত্তর দিতে পারছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এবং দু একজনকে আমরা এখান থেকে ঘুরিয়েও যেতে দেখেছি। এবং পাশাপাশি আরেকটু যদি বলি, যে ঢাকাগামী যে গার্মেন্টস শ্রমিকদের যে স্রোত যেটি শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগে, সেটি এখনও অব্যাহত আছে। এখনও বিনা বাধায় শ্রমিকরা যাচ্ছেন হেঁটে হেঁটে যে ময়মনসিংহ নগরীর যে অংশ সেটি পার হয়ে দীঘারকান্দা বাইপাস মোড় হয়ে শিকারীকান্দা এলাকায় যেয়ে সেখানে রিক্সা, অটো রিক্সা সহ বিভিন্ন যানবাহনে করে তারা ঢাকার দিকে যাচ্ছেন। আর আরেকটি বিষয় যদি বলে রাখি, যে এই রাস্তায় যেমন চেকপোস্ট রয়েছে পুলিশের, সেটি আগের তুলনায় কম। এখন আগে যে প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট ছিল, তল্লাশি ছিল, সেটি এখন অনেকটাই কমেছে। শুধু এখন যেখানে চেকপোস্ট আছে সেখানেই পুলিশ আছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনীর সহায়তায়, র্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আমরা আজকের দুপুর পর্যন্ত যে ভ্রাম্যমাণ আদালতের খবর যদি একটু বলি, জেলা প্রশাসনের উদ্যোগে 3 জন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এই 3টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 18টি অভিযান পরিচালিত হয়েছে। সামাজিক দূরত্ব না মানা, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা সহ দোকানপাটে মূল্য তালিকা না থাকার কারণে সে 18টি অভিযান পরিচালনা হয়। এর মধ্যে 9টি মামলা হয়েছে এবং 73,000 টাকা জরিমানা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহের করোনা পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে দীঘারকান্দা বাইপাস সড়ক থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। করোনার বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6,000 নার্সের চাহিদা দেয়া হলেও যোগ্য নার্স না পাওয়ার কথা বলে 5,054 জনকে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। তবে নিয়োগের সব শর্ত পূরণ করার পরও অনেককেই নিয়োগ না দিয়ে বঞ্চনার অভিযোগ রয়েছে নার্সদের। এ ব্যাপারে পিএসসি বলছে, কোনো অভিযোগ থাকলে অফিস খোলার পর পুনরায় যাচাইয়ের আবেদন করতে পারবেন নার্সরা। এহসান জুয়েলের রিপোর্ট। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে এর মধ্যে মারা গেছেন একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী। জরুরি অবস্থায় সেবা নিশ্চিত করতে সরকার আরও 6,000 নার্স ও মিডওয়াইফারি নিয়োগের চাহিদা দিয়েছে। সবশেষ 2018 সালে অনুষ্ঠিত সিনিয়র স্টাফ নার্স হিসেবে 3,600 পদের বিপরীতে সরকার নিয়োগ দেয় 5,127 জনকে। অপেক্ষমান তালিকায় ছিল 5,230 জন। এর মধ্য থেকে 5,054 জনকে পিএসসি নিয়োগের সুপারিশ করলেও বাদ পড়েছেন 176 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে তাদের 6,000 নার্সের চাহিদা, সেখানে 5,000 সামথিং কেন নেওয়া হলো? আর যদি নেওয়াই হলো তাহলে আমাদের কয়েকজন কেন বাদ পড়লো? আমরা এখন 176 জন বাদ আছি। ওই বছর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কাউন্সিল পরীক্ষা না হওয়ায় আরও 700 জনের ভাইবা বাতিল করা হয়। তারা এখন নতুন করে ভাইবা দিয়ে নিয়োগের দাবি জানাচ্ছেন। 946টা পদ এখনো বাদ আছে। আমরা এখন চাচ্ছি যে আমাদের ভাইবা নিয়ে আমাদের প্রার্থিতা বহাল রাখা হোক। আমরা সবাই হচ্ছে কি লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হই। এই বিষয়ে রোববার পিএসসিতে আবেদন জানাতে চেয়েও পারেননি নিয়োগ বঞ্চিতরা। কোনো অনিয়মের অভিযোগ পেলে অফিস খোলার পর পুনর্বিবেচনার আশ্বাস চেয়ারম্যানের। আমাদের কাছে ছিল এটা, ওই 5,054 জনকেই সুপারিশ করা হয়েছে। কে কোন পর্যায়ে বাদ পড়ছে এইভাবে তো বলতে পারবো না। কেউ যদি মনে করে সে অ্যাপ্লিকেশন দিতে পারে যে বঞ্চিত হয়েছে কিনা। পিএসসির সুপারিশকৃতদের ব্যাপারে শিগগিরই গেজেট প্রকাশের কথা রয়েছে।
পিএসসি তার সুপারিশপত্রে বলছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে কোভিড আক্রান্তদের সেবার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী নিয়োগকৃতদের ব্যাপারে সুপারিশ করা হয়েছে। কিন্তু নিয়োগের সব শর্ত পূরণ করার পরও যারা নিয়োগ বঞ্চিত হচ্ছেন তারা বলছেন শুধুমাত্র তাদের ভবিষ্যতেই অনিশ্চয়তার মুখে পড়ছে না, একই সঙ্গে জাতির দুঃসময়ে তারা সেবা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা দুর্যোগে টিকাদান কর্মসূচিতে এসেছে ধীর গতি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত মাসে স্বাভাবিকের তুলনায় টিকাদান প্রায় অর্ধেকে নেমেছে। কিছু স্থানে লকডাউনের কারণে টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। আবার অনেক অভিভাবক সংক্রমণের শঙ্কায় কেন্দ্রে যাচ্ছেন না। বিষয়টি নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হলেও স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমান বাস্তবতার টিকা কিছুটা দেরিতে দেয়া হলেও কমবে না কার্যকারিতা। আরও জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। রাজধানীর মগবাজারের টিকাদান কেন্দ্র করোনার কারণে চিত্র অনেকটাই অন্যরকম। প্রতিদিন দেখা যায় 10, 20, 25 এরকম আসে, কিন্তু এখন 3 জন, 4 জন, 5 জন। টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ। তবে করোনার এই সময়ে অন্য আরও অনেক কিছুর মতো ছন্দপতন ঘটেছে টিকাদান কর্মসূচির ক্ষেত্রেও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে স্বাভাবিক সময়ের তুলনায় এপ্রিলে টিকা দেওয়ার হার কমেছে 50% মতো। সংক্রমণের ভয়ে দেখা যায় গেলাম সুস্থ বাচ্চা নিয়ে ফিলাম অসুস্থ হয়ে। আমার বাবুর লাস্ট টিকা ছিল, কিন্তু আমি এখনো দিতে পারিনি, জানি না কবে সেটা আমি দিতে পারবো। শিশুর জন্মের পরপরই 42 দিনের মধ্যে দিতে হয় যক্ষ্মা প্রতিরোধে বিসিজি টিকা, আর 18 মাসের মধ্যে নির্দিষ্ট সময়ে দিতে হয় 10 ধরনের রোগের টিকা। তবে করোনা পরিস্থিতিতে টিকা দিতে কিছুটা দেরি হলেও কার্যকারিতায় প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকাদান যদি নির্দিষ্ট সময় না দিতে পারে তার পরবর্তীতে দিতে হবে এবং 24 মাসের মধ্যেই এই টিকাদানটা শেষ করতে হবে। আর টিকাদান কেন্দ্রগুলোতে সংক্রমণ এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। কেন্দ্রগুলো কিন্তু তাদেরকে উপযুক্ত সেফটি মেজার নিয়ে কিন্তু টিকাদানের বন্দোবস্ত করছে, যার জন্য টিকাদান কেন্দ্রে এসে যে কারোর করোনা হবার আশঙ্কা, ওইরকম আশঙ্কা তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। কার্যক্রম কিছুটা পিছিয়ে গেলেও কোনো শিশুই নির্ধারিত টিকার আওতা থেকে বাদ পড়বে না বলে আশ্বাস স্বাস্থ্য বিভাগের। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে কানাডীয় কোম্পানি নাইকোর অবহেলা প্রমাণিত হওয়ায় 100 কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার আশা করছে বাংলাদেশ। দাবি করা হবে পরিবেশগত ক্ষয়ক্ষতির জরিমানাও। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সরকার জানিয়েছে, পরিবেশের ক্ষতিসহ পুরো জরিমানার পরিমাণ জানতে হয়তো সময় লাগবে আরও 1 বছর। অনলাইন ব্রিফিংয়ে তথ্য তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 2005 সালে সুনামগঞ্জের ছাতকে অবস্থিত গ্যাস ক্ষেত্র ট্যাংরাটিলায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। সে সময় সেখানে গ্যাস উত্তোলনে নিয়োজিত ছিল কানাডীয় কোম্পানি নাইকো। কারিগরি জটিলতায় সংগঠিত ওই আগুনের ঘটনায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের অপচয় সহ স্থানীয় পরিবেশ ব্যাপক হুমকির মুখে পড়ে। এ অবস্থায় 2010 সাল থেকে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক আদালত ইকসিডের দ্বারস্থ হয় বাংলাদেশ। 10 বছর পর এই দুর্ঘটনায় নাইকোর অবহেলা উল্লেখ করে রায় এসেছে বলে অনলাইন ব্রিফিংয়ে জানান সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। একটা বিদেশি কোম্পানি অবৈধভাবে এসে অবৈধভাবে কাজ নিয়ে একটা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে যে সহজে পার হতে পারে না দুর্নীতি করে, এইটা কিন্তু একটা জ্বলজ্বলন্ত প্রমাণ। এই ঘটনায় নাইকোকে দায়ী করার ফলে কি পরিমাণ অর্থ ক্ষতিপূরণ বাবদ পাবে বাংলাদেশ, সেই নিশ্চয়তা পেতে এখনো 1.5 বছরের অপেক্ষা বলে জানান জ্বালানি সচিব। তারা অদক্ষভাবে কাজ করেছে, তাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তিটা ভঙ্গ করেছে। 1 বিলিয়নের উপরে অলরেডি আমাদের ক্ষতি, কিন্তু ট্রাইব্যুনাল বলছে আরো ক্ষতি এখানে আছে, কারণ এনভায়রনমেন্টাল ড্যামেজ আর হেলথ ড্যামেজ এগুলো দেওয়া হয়নি তখন। তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই রাষ্ট্রীয় এই বড় ক্ষতি হয়েছে উল্লেখ করে এই ব্রিফিংয়ে জানানো হয়, চাঞ্চল্যকর এই রায়ের ফলে প্রায় $1 বিলিয়ন আর্থিক ক্ষতিপূরণ পেতে খুব দূরে নেই বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজ কিনতে বাধ্য করা, পণ্য কালোবাজারি আর নিয়মিত ট্রাকের দেখা না পাওয়ার মতো কিছু অভিযোগ থাকলেও পিসিবির কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সংকটকালে রাজধানীর 1.5 শতাধিক স্পট থেকে কম মূল্যে পণ্য পেয়ে খুশি তারা। পাশাপাশি করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতেও দেখা গেছে কঠোরতা। রাজধানীর পাশাপাশি সারা দেশে চলছে নিত্য পণ্য বিক্রির এ কার্যক্রম।
রোজগারের প্রায় সব পথই যখন বন্ধ, তখন খাদ্য চাহিদা মেটাতে এই নারীর মতো অনেকেই লাইনে দাঁড়িয়েছেন কিছুটা কম দামে টিসিবির পণ্য কিনতে। নিত্যপণ্যের চড়া বাজারের সঙ্গে সাধ্যের মিল না থাকায় রাজধানীর বাড্ডায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকমুখী হন অনেকে। যদিও কিছু অসন্তোষ রয়েছে ক্রেতাদের মধ্যে। নিয়মিত গাড়ি আসে না, 5 দিন 7 দিন পর গাড়ি আসে। পেঁয়াজ কিনতে বাধ্য করার পেছনে ডিলারদেরও রয়েছে যুক্তি। পাশাপাশি স্থান নির্দিষ্ট করে দিয়েও বজায় রাখা হচ্ছে সামাজিক দূরত্ব। 10 জন 20 জন একজন ঢুকা যায়, চিনা যায় না খাওয়ার তো আমি ওদিকে কন্ট্রোল করতেছি, সেদিকে ঢুকা যায়। এখন পেঁয়াজের দাম কমও নেই, জনগণ পেঁয়াজ নিতেছে না, সব মাল নিতেছে। প্রতিটা পণ্যের সাথে যদি আমরা পেঁয়াজ না দিতে পারি তাহলে এই পেঁয়াজটা আমাদের প্রতিদিন থেকে যেতে আছে, সেই পেঁয়াজটা আমরা কোথায় বিক্রি করব? এদিকে খুলনায় টিসিবির পণ্য বিক্রিতে সহায়তা করছে পুলিশ ও রেড ক্রিসেন্টের সদস্যরা। টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ঠেকাতে কাজ করছে জেলা প্রশাসকের কয়েকটি মোবাইল টিম। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করে। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে। গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা মনে করি মুক্ত স্বাধীন গণমাধ্যম একই সাথে দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বাধীনতা যেমন প্রয়োজন, একই সাথে আমাদের সম্মিলিত দায়িত্বশীলতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্ত স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং একটি বহুমাত্রিক সমাজ নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থগিত হওয়া টেস্ট সিরিজ খেলতে সামনের বছর জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। এমনটা জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। এছাড়া বাংলাদেশ দলের 3 ম্যাচ টেস্ট সিরিজের সূচিও পুনর্বিন্যাস করছে এসএলসি। গেল মার্চে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ইংলিশরা। দেশটিতে 10 দিন অবস্থান করেছিল তারা, যে সময় একটি প্রস্তুতি ম্যাচও খেলেছিল জো রুটের দল। কিন্তু করোনা ভাইরাসের কারণে এরপরই দেশে ফিরতে হয় তাদের। স্থগিত হওয়া বেশ কিছু সিরিজের সূচি পুনর্বিন্যাস করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত এফটিপি অনুযায়ী জানুয়ারিতে ভারত সফরে যাওয়ার কথা 3 লায়নদের, কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে ভারত সফর 1 মাস পেছাতে পারে। এছাড়া ভারত ও বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচিও নতুন করে সাজাচ্ছে এসএলসি, যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে এখনও কোনো কিছু নিশ্চিত করা হয়নি। সময় সংবাদের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে একদিনে সর্বোচ্চ 665 জনের দেহে করোনা শনাক্ত। আরও 2 জন সহ মৃতের সংখ্যা 177। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1063 জন। ন্যূনতম সুরক্ষা সামগ্রী নিয়ে করোনা যুদ্ধে পুলিশ বাহিনী, বাড়ছে সংক্রমণ। আক্রান্ত ছাড়ালো 850। চট্টগ্রামে ট্রাফিক পুলিশের 300 সদস্য কোয়ারেন্টাইনে। স্বাস্থ্যবিধি মানার শর্তে পর্যায়ক্রমে খুলছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা। জীবন জীবিকার প্রয়োজনে সিদ্ধান্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা সংকটেও অর্থনৈতিক সক্ষমতায় নবম অবস্থানে বাংলাদেশ, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে প্রভাব পড়ার শঙ্কা, সুশাসন নিশ্চিতের তাগিদ। এবং নাইকো মামলায় জয় লাভে 100 কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার আশা। টাঙ্গাইটিলায় পরিবেশগত ক্ষয়ক্ষতির জরিমানাও দাবি করবে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।